স্টুডেন্টস, আমি নীল এবং তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের চ্যানেল ক্লাসেস উইথ নীলে। হ্যাঁ স্টুডেন্টস, আজকে আমরা যে পোর্শনটা করব, যে সেকশনটা করব, বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয়, সেখান থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞানে 3 নম্বরের কোয়েশ্চেন আসার চান্স খুবই বেশি এবং এই পোর্শন থেকে বেসিক্যালি অঙ্কটাই সব থেকে বেশি পরিমাণে আসে। আর আজকে আমরা এমনভাবে এই চ্যাপ্টারটা রেডি করব, এই সেকশনটা রেডি করব, যেখান থেকে যে কোনো অঙ্কই দিক না কেন তোমরা খুব ইজিলি সেটাকে সলভ করতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা প্রথমে দেখব বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয়টা কিভাবে আসে, বা বয়েল আর চার্লসের সমন্বয়ের সূত্রটা কিভাবে ডিরাইভ করতে হয়। তারপর দেখে নেব ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য কি কি টিপস দরকার, যে সমস্ত জিনিসগুলো তোমরা ভুল করে থাকো পরীক্ষায়, সেইগুলো যাতে ভুল না করো তোমরা, তার জন্য আমরা কিছু কিছু চেক পয়েন্ট আর টিপস দেখে নেব এবং তারপর কিছু অঙ্কের সমাধান করব, যাতে বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয়টা পুরোপুরি তোমাদের কাছে ইজি হয়ে যাবে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো দেখো, বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি প্রপোর্শনাল টু 1/p, বা এটাও তোমরা বলতে পারো পি প্রপোর্শনাল টু 1/v, দুটো একই ব্যাপার। ভি প্রপোর্শনাল টু 1/p। এবং চার্লসের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। এখানে একটা কথা বলে দিই, এই বড় হাতে টি মানে কিন্তু কেলভিন স্কেলের টেম্পারেচার, যেটা চার্লসের সূত্র করাবার সময় তোমাদেরকে অনেকবার বলেছিলাম, এবং এই জিনিসটা তোমরা ভুল করবে না। কোয়েশ্চেনে যদি ডিগ্রি সি স্কেলে বা সেলসিয়াস স্কেলে যদি টেম্পারেচার দেওয়া থাকে, সেটাকে অবশ্যই আগে কেলভিন স্কেলে ট্রান্সফার করবে, তারপরে অঙ্ক করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি প্রপোর্শনাল টু 1/p, আর চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম কি? ভি প্রপোর্শনাল টু টি বা ক্যাপিটাল টি। তো এই দুটোকে আমরা যদি মিলিয়ে দিই, অ্যাকচুয়ালি কিভাবে মেলাবো এটা তোমরা ভেদ, তোমাদের অঙ্কেতে যে ভেদ চ্যাপ্টার আছে সেই ভেদ চ্যাপ্টার তোমরা সবাই করেছো, তো তোমরা জেনে থাকবে এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করলেই এই দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া যাবে। এবং মেলানোর পর এটা যেটা হবে সেটা কি হবে? ভি প্রপোর্শনাল টু টি বাই পি, ভি প্রপোর্শনাল টু টি বাই পি। এইবারে প্রপোর্শনাল চিহ্ন উঠে এখানে ইকুয়াল টু যখনই আসবে, এখানে একটা কনস্ট্যান্ট আছে, এটা তোমরা সবাই জানো, টি বাই পি। এবারে আমরা পিটাকে এদিকে নিয়ে নিলাম, পিভি সমান সমান কে ইন্টু টি, আর পিভি বাই টি সমান সমান কে। এই পর্যন্ত বোঝা গেল। এইবারে পিভি বাই টি ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট বা কে বা ধ্রুবক তোমরা যদি বলে থাকো, সেটা হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এইভাবে আমরা বয়েলের সূত্রেও ডিরাইভ করেছিলাম এবং চার্লসের সূত্রটাকেও ডিরাইভ করেছিলাম। তো এই হচ্ছে আমাদের বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র, যেটা দিয়ে আমরা এবারে অঙ্ক করব। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভৌতবিজ্ঞানের অঙ্ক একদমই সহজ হয়, জাস্ট বুঝে নিলেই হলো। তো তার আগে, অঙ্ক শুরু করার আগে আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে আমাদেরকে আগে কিছু টিপস বা ইম্পর্টেন্ট চেক পয়েন্ট দেখে নিতে হবে, যেটা কিনা তোমরা অনেক ক্ষেত্রেই ভুল করে থাকো অঙ্ক করার সময়। তো দেখো, P1 আর P2 এগুলোকে কি বোঝায়? এগুলো হচ্ছে চাপ। P1 হচ্ছে গ্যাসের প্রাথমিক চাপ এবং P2 হচ্ছে গ্যাসের অন্তিম চাপ। তো এই দুটোর একক কি কি হতে পারে? একটা কথা বলে দিই, ভৌতবিজ্ঞানের অঙ্ক করার সময় অবশ্যই কিন্তু এককের দিকে খেয়াল রাখবে। একক যদি ভুল হয়ে যায় বা কোনোটা যদি তুমি এসআই এককের সঙ্গে সিজিএস একক কনফিউজ করে ফেলো বা লিখে ফেলো অঙ্কেতে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার চান্স সব থেকে বেশি পরিমাণে থাকে। সো আমাদের অঙ্ক করার সময় অবশ্যই এককের দিকে খেয়াল রাখতে হবে। তো এখানে P1 আর P2 একক সবসময় একই হবে, এবং সেটা P1 আর P2 একক কি কি হতে পারে? P1 আর P2 একক সেমি এইচজি হতে পারে, এইচজি হতে পারে, আর কি হতে পারে? এটিএম হতে পারে,
এই সবগুলো হতে পারে। এবারে আমরা দেখে নেব V1 আর V2 একক। V1 আর V2টা কি? প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তন। তো এইগুলোর একক কি কি হতে পারে? V1 আর V2 সিসি হতে পারে। সিসি, সেমি কিউব আর এমএল একই জিনিস, এটা তোমাদের আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম। তো সিসি, সেমি কিউব, এমএল হতে পারে, লিটার হতে পারে, বা ঘনমিটার, মিটার কিউবও হতে পারে। তো তোমরা দেখে নেবে P1 আর P2 একক যেন একই হয়, V1 আর V2 একক যেন একই হয়, এবং সিমিলারলি T1 আর T2 একক যেন একই হয়। এটাতে একই হবে কারণ দুটোই একটা একক, সেটা হচ্ছে কেলভিন। এখানে আবারও বলে দিই, কোয়েশ্চেনে যদি সেলসিয়াস স্কেলে টেম্পারেচার থাকে, উষ্ণতাটা যদি সেলসিয়াস স্কেলে বলে দেওয়া থাকে, আগে অবশ্যই সেটাকে কেলভিন স্কেলে ট্রান্সফার করে কিভাবে ট্রান্সফার করতে হয়? হ্যাঁ, তোমরা জানো, সেটা হচ্ছে 273 যোগ করে। সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচারটা থাকবে তার সাথে আমরা যদি 273 প্লাস করে দিই, তাহলে সেটা কেলভিন স্কেলে ট্রান্সফার হয়ে যায়। তো আগে কনভার্ট করে নেবে, তারপর ভ্যালুগুলো এখানে পুট করবে। তো এই হচ্ছে আমাদের কাছে চেক পয়েন্ট, যেগুলো বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল করে থাকে। এবারে আমরা ডাইরেক্ট চলে যাব অঙ্কে। সেখানে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা তোমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখে নেব। আবারও বলে দিই, মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা থেকে গাণিতিক প্রশ্ন, গ্যাসের আচরণ থেকে যে সমস্ত গাণিতিক প্রশ্ন পড়ে, তার মধ্যে যেগুলো বড় কোয়েশ্চেন থাকে, আই মিন 3 নম্বরের কোয়েশ্চেন, সেগুলো কিন্তু এই সূত্র থেকে সব থেকে বেশিরভাগ পড়ে থাকে। আরও একটা আছে, সেটা P = nRT, সেটা পরের দিনকে জানবো। তো বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু এই সূত্রটা থেকে পড়ে থাকে। তো এবার আমরা অঙ্ক সলভ করব। আমাদের প্রথম কোয়েশ্চেন আমি এখানে লিখে রেখেছি। তো দেখো কি বলছে কোয়েশ্চেনে, এটা পর্ষদ নমুনা প্রশ্ন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 300 কে উষ্ণতায় এবং 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 300 সিসি হলে এসটিপি তে ওই গ্যাসের আয়তন কত হবে? সো ভৌতবিজ্ঞানের অঙ্ক করার আগে আমাদেরকে দেখতে হবে যে এই অঙ্কটা P1 V1/T1 = P2 V2/T2 এই সূত্রে পড়বে কি পড়বে না। ভৌতবিজ্ঞানের মাধ্যমিকে তো অনেক অঙ্ক থাকে, সেখানে তোমাকে বলে দেবে না যে এই অঙ্কটা এই সূত্রে পড়বে, এই অঙ্কটা ওই সূত্রে পড়বে, সেটা তো বলে দেবে না। তোমাদেরকে নিজেকেই বুঝতে হবে যে কোন অঙ্কটা কোন সূত্র দিয়ে হবে। সেই জন্য আমাদের আগে অঙ্ক পড়ে, ফার্স্ট কাজই হচ্ছে অঙ্ক পড়ে আমাদেরকে বোঝা এটা কোন সূত্র দিয়ে হতে পারে। তো দেখো, অঙ্কে যে সমস্ত রাশিগুলোর কথা বলেছে, 300 কে উষ্ণতা একটা রাশি, চাপ একটা রাশি, আয়তন একটা রাশি। তো উষ্ণতা, চাপ আর আয়তন আছে, এই রকম ফর্মুলা কি হতে পারে? এরকম ফর্মুলা একটাই হতে পারে, যেটা আমরা একটু আগে দেখলাম, যেটা P1 V1T1 = P2 V2T2। আরও হতে পারে, বাট তোমাদের সিলেবাসে এই একটাই ফর্মুলা পসিবল। সো এইবারে প্রথম স্টেপ আমরা দেখে নিলাম কোন ফর্মুলাতে হবে। নেক্সট এবারে দেখব ভ্যালুগুলো কি কি আছে, এবং এককটা সবসময় চেক করে নেবো যে দুটোর একক সেম সিস্টেমে আছে কিনা, সব কি একই এককে আছে না আলাদা আছে। যদি আলাদা থেকে থাকে তাহলে আমাদেরকে আগে একই এককে আনতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। তো এবার এটাকে আমরা আগে ভ্যালুগুলো পুট করব, কত কি কি আছে। P1 আছে, V1 T1, P2 V2 আর T2। তো P1 মানে প্রাথমিক চাপ। প্রথমে কত চাপ ছিল? তো দেখো, এটা তো চাপ হতে পারে না, এটা উষ্ণতা বলে দিচ্ছে। চাপ কোনটা? এইটা 760 mmHg চাপ। তাহলে P1 এর জায়গায় আমি কি লিখবো? 760 mmHg হলো। P1 এর একক এখানে কি আছে? mmHg। তাহলে তোমাদের এইটা মাথায় রাখতে হবে যে P2 এর একক যেটা হবে সেটাও যেন mmHg তে হয়। যদি না হয় তখন কি করতে হবে? সেটাকে আগে mmHg তে ট্রান্সফার করো, তারপর অঙ্ক স্টার্ট করো। ওকে, V1 মানে প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন কি আছে? 300 সিসি বসিয়ে দিলাম। চেক পয়েন্ট কি? V2 এর একক যেটা হবে সেটাও যেন সিসি তে হয়, যদি না হয় তাহলে কনভার্ট করো। T1 প্রাথমিক উষ্ণতা। প্রাথমিক উষ্ণতা কত বলেছে? 300 কেলভিন। এটা অটোমেটিকলি দেখো এখানে বলে দিয়েছে এটা কেলভিন স্কেলে আছে। সো এটাকে আর 273 যোগ করে কনভার্ট করার কোনো দরকার নেই। সো আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দিলাম 300
কে। P2 দ্বিতীয় চাপ। তো এখানে আমরা পড়ে দেখছি দ্বিতীয় চাপ, এখানে কিছু লেখা নেই, জাস্ট একটা কথাই লেখা আছে, সেটা হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটাও আগের ক্লাসে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এসটিপি মানে টেম্পারেচারটা হয় 0 ডিগ্রি সি এবং প্রেসারটা হয় 76 সেমি এইচজি। এবারে তাহলে এখানে বোঝা গেল যে P2টা হবে 76 সেমি এইচজি, বাট এখানে একক আছে এমএমএইচজি, এখানে আছে 76 সেমি এইচজি। তো আমাকে এই সেমি এইচজিটাকে ফার্স্টে এমএমএইচজি তে কনভার্ট করতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। এই কনভার্সনের জায়গায় বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে, তার জন্য তাদের ভৌতবিজ্ঞানের অঙ্ক ভুল হয়ে যায়। তো কনভার্ট করব কিভাবে? দেখো আমরা ছোটবেলায় পড়েছিলাম মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এগুলো তোমরা সবাই পড়েছো। তো এখানে দেখো এটা আছে এমএম মানে মিলিমিটার, আর এখানে আছে সেমি মিন্স সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার আমরা যাব কিভাবে? 10 দিয়ে গুণ করে। তো আমরা এটাকে যদি 10 দিয়ে গুণ করে দিই, এটা কি হয়ে যাবে? 760 mmHg। V2টা কত হবে? দ্বিতীয় আয়তন এখানে কত হবে? অন্তিম আয়তন তোমার বের করতে বলেছে, তো এখানটা আমরা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। এবং T2 মানে কি? অন্তিম উষ্ণতা। অন্তিম উষ্ণতা এখানে কত? 0 ডিগ্রি সি, বাট সেলসিয়াস স্কেলের উষ্ণতা এখানে বসানো যাবে না, আমাকে এটাকে সঙ্গে আগে 273 যোগ করে কেলভিন স্কেলে নিয়ে গিয়ে তারপর এখানে বসাতে হবে। সেই সঙ্গে আমরা যদি 273 যোগ করি কত হবে? 273, এবং এককটা হয়ে যাবে কেলভিন। তো এখানে আমরা একটা জিনিস দেখে নেব যে চেক পয়েন্ট, এটা হচ্ছে চেক পয়েন্ট। অঙ্ক স্টার্ট করার আগে আগে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে নেবে। P1 আর P2 এর একক একই আছে, সো ঠিক আছে। V1 একক সিসি আছে, V2টা বের করতে হবে। V2 এর যে ভ্যালুটা বেরোবে তারও একক কিন্তু অবশ্যই সিসিতেই হবে। T1 এর একক কেলভিন, T2 একক কেলভিন। তাহলে আমাদের এই পর্যন্ত সব ঠিক আছে। এবার আমরা চলে যাব ডাইরেক্ট অঙ্কে। তো তার আগে বলে দিই, এখানে একটা জিনিস দেখার বিষয় এটাই, P1 আর P2টা একই, এটাও 760 mmHg, এটাও 760 mmHg। তার মানে চাপটা কি আছে? অপরিবর্তিত আছে। সো এইটাকে আমরা এই সূত্রে না করে আমরা যদি চার্লসের সূত্র দিয়েও করতাম একই অ্যান্সার বেরোতো, কারণ চাপ অপরিবর্তিত সেই জন্য। আর চাপ অপরিবর্তিত থাকলে চার্লসের সূত্র দিয়ে করতে হয়, এটা চার্লসের সূত্রের ক্লাসে বলে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই সেটা ফলো করেছো। তো আমরা যদি এই সূত্র দিয়েও করি তাতেও কোনো অসুবিধা নেই, একই অ্যান্সার বেরোবে। তো আমরা ভ্যালুগুলো লিখে দিলাম, এবার চলে যাব ডাইরেক্ট অঙ্কে। So P1 V1 by T1 equals to P2 V2 by T2। এইটা থেকে এখানে আগে লিখে নিতে হয় বয়লার চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই পরীক্ষার খাতায়। হোয়াটএভার, এইটা থেকে অনেকে কি করে, এই সূত্রটা লিখেই ডাইরেক্ট এখানে সবাই মানগুলো বসিয়ে দেয়। অনেকে আবার তোমাকে যে রাশিটা বার করতে দিয়েছে V2টা, সেইটাকে এক জায়গায় রেখে বাদ বাকিগুলোকে সব অন্যদিকে নিয়ে গিয়ে সাজিয়ে নিয়ে তারপর মান বসায়। তো এটার ক্ষেত্রে আমার এখানে কোনো সাজেশন নেই, যার যেমন সুবিধা হবে সে সেটাতেই করতে পারে। দুটোই ঠিক, দুটোতে যদি ঠিকভাবে করো দুটোতেই নাম্বার পাবে। তো আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। P1 এর ভ্যালু কত? 760 ইন্টু V1 এর ভ্যালু কত? 300, T1 এর ভ্যালু কত? 300, P2 এর ভ্যালু কত? 760 ইন্টু V2 এর ভ্যালু কত বের করতে হবে, তো আমরা এখানে V2 রেখে দিচ্ছি। আর T2 এর ভ্যালু কত? 273। সো এখান থেকে দেখো 760 কেটে গেল, 300 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পুরো আছে 1 সমান V2 বাই 273। এখান থেকে আমরা কি পাবো? V2 ইকুয়ালস টু 273। কি হবে? এককটা V1 আর V2 একক একই হবে, সো V1 একক সিসি মানে এটা হয়ে যাবে সিসি। এই হয়ে গেল অ্যান্সার। তো এই অঙ্কের মধ্যে কঠিন কিছুই নেই, একটাই জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে এককটা যেন সব একই সিস্টেমে থাকে, বা P1 P2 একক, V1 V2 একক আর T1 T2 একক যেন একই হয়।
আলাদা হয়ে গেলে সেটাকে একই এককে নিয়ে আসতে হবে, তারপর মান বসাতে হবে, তাহলে আর কোনো ভুল হবে না। এবার আমরা চলে যাব সেকেন্ড অঙ্কের দিকে। সো আমাদের সেকেন্ড অঙ্ক এইটা কি বলেছে দেখে নেওয়া যাক। 27 ডিগ্রি সি উষ্ণতায় 750 mg চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 150 সিসি। যদি উষ্ণতা 47 ডিগ্রি সি এবং চাপ 950 mmHg হয় তবে গ্যাসের আয়তন কত হবে? এটা পড়েই বোঝা যাচ্ছে, এটা P1 V1/T1 = P2 V2/T2 এই সূত্র দিয়ে হবে। তো আমরা কি করব, প্রথম কাজই হচ্ছে ভ্যালুগুলোকে পুট করে দেওয়া। P1 কত? 750 mmHg। V1 কত? 150 সিসি। T1 কত? T1 কত হবে? 27 ডিগ্রি সি আছে, বাট এখানে ডিগ্রি সেন্টিগ্রেড বসানো, ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বসানো যাবে না, কেলভিন স্কেলে ট্রান্সফার করতে হবে। তো এর সঙ্গে 273 যোগ করে দাও, 300 কে। P2 কত হবে? 950 mmHg। আমরা দেখে নেব কি P1 আর P2 এর একক একই আছে কিনা। এখানেও mmHg, এখানেও mmHg, সো দিস ইজ রাইট। V2 সেকেন্ড আয়তন কত হবে বার করতে দিয়েছে, তো জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। এবং T2 অন্তিম উষ্ণতা কত? 47 ডিগ্রি সি, এটাকেও আমাকে কেলভিন স্কেলে ট্রান্সফার করতে হবে। তো এর সঙ্গে 273 যোগ করলে এটা কত হয়ে যাবে? 320। সো এখানে আমাদের চেক পয়েন্ট কমপ্লিট হয়ে গেল, এখানে সবকিছু ঠিক আছে। এবারে আমরা সূত্র লিখে তাতে ভ্যালুগুলো বসিয়ে ফেলবো। এটা আমরা মুছে দিচ্ছি। P1 V1/T1 = P2 V2/T2। তো P1 এর ভ্যালু কত? 750 × V1 150, T1 কত? 300, P2 950 × V2 টা বের করতে হবে, আর T2 কত? 320 হয়ে গেল। সো কাটাকুটি কিভাবে করে দেখো, তোমাদের অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই এটা দেখা যায় যে এই কাটাকুটি করতে বা ক্যালকুলেশন করতে অঙ্কেতে অনেক প্রবলেম হয়। আমি বলছি না যে সবার প্রবলেম হয়, ভালো স্টুডেন্টও আছে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই নয়, বাট অনেক স্টুডেন্টও এমন আছে যাদের কাছে এইগুলোই অনেক প্রবলেমেটিক হয়ে পড়ে। তো এটা কিছুই নয়, এটা দেখো ফার্স্টে এরকম জিরো, যদি যে সমস্ত ডিজিট নিয়ে কাটাকুটি করছো বা ক্যালকুলেশন করছো যদি বেশি জিরো থাকে, জিরোগুলোকে আগে ক্যান্সেল করার চেষ্টা করো। যেমন আমরা এখান থেকে A0 বাদ দিয়ে দিলাম, A0 বাদ দিয়ে দিলাম, এখানে A0 বাদ দিয়ে দিলাম। এবারে দেখো পাশাপাশি বা উপর নিচ কোথায় কাটাকুটি যাচ্ছে। তো কিভাবে কাটাকুটি যাচ্ছে দেখো, 3 আর 15 এখানে আমরা কাটতে পারি 5 দিয়ে আমরা 95 কে কাটতে পারি, কত হবে? 19। আর তো আপাতত এখানে কোথাও আমরা কাটাকুটি করতে পারছি না, সেবারে কি করব? ক্রস গুণ, মানে কোনাগুনি গুণ। এখানে 19 এর সাথে V2 আর এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে, তাহলে 19 V2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 19 V2 ইকুয়ালস টু এই দিকের কোণে গুণটা করলে 75 × 32, এটা কত হবে গুণ করলে দেখো? 105 বসে 160 শূন্য হাতে হলো 16, 7 32 224, 224 আর 16 240 হয়ে গেল। এবারে V2 ইকুয়ালস টু 2400/19, এটাকে করলে কত আসবে? এইসব ভাগ দেখো তোমাদের সুবিধা মতো করবে, তোমাদের যদি মনে হয় রাফে আলাদা করে ভাগ করতে হবে সেখানে করবে, বাট তোমরা যদি ডাইরেক্ট এখান থেকে করে দিতে পারো সেটাও করতে পারো। বাট একটা জিনিসে খেয়াল রাখতে হবে যেন অ্যাকিউরেট হয়, ভুল যেন না হয়। আমরা তাড়াহুড়ো করে বা সলভ করার জন্য আমরা এখানে করে তো দিলাম, বাট ভুল হয়ে গেল, তাতে কিন্তু কোনো লাভ নেই। তো এটা কি হবে দেখো, 24 কে 19 ভাগ করলে 19 আর 19, কত ভাগশেষ পড়ে থাকবে? 5। একটা জিরো নিলাম 50, 19 দিয়ে গেলে 19 × 38, 50 থেকে 38 মাইনাস করলে কত হয়? 12। তার সাথে একটা জিরো নিলে 120, 19 দিয়ে 120 কে গেলে কত হবে? 6 19 114, পড়ে থাকলো 6। এবারে আমাকে পয়েন্ট নিতে হবে, এখানে পয়েন্ট নিলাম মানে 6 এর পাশে একটা জিরো হয়ে গেল। সো 60 60
3 19 57, তাহলে কত পড়ে থাকলো 60 থেকে 57 বাদ দিলে 3, আবার পয়েন্টের জন্য একটা জিরো চলে এলো 30, 19 1 19, 19 1 19, 30 থেকে 19 বাদ দিলে 11, পয়েন্টের জন্য আবার একটা জিরো 110, 19 গেলে 5 19 95। এখন 95 হয়েছে, 110 থেকে বাদ দিলে আবার 15 হবে, আবার 150 হবে, তো এরকম চলতে থাকবে। সো এটাকে আমরা পয়েন্টের পরে ম্যাক্সিমাম 3টে ঘর অবধি ক্যালকুলেশন করব, তারপর আর নয়। ক্লাস 11-এ ক্যালকুলেটর থাকবে, সেখানে আমরা ক্যালকুলেটরে অনেক বড় বড় ক্যালকুলেশন করতে পারি, বাট এক্ষেত্রে টাইমটা আমাদের মাথায় রাখতে হবে। সো পয়েন্টের পরে 3টে ঘর আর নয়। তো এটাকে আমরা যদি রাউন্ড ফিগারে করতে চাই, যখন এইরকম সিচুয়েশন আসবে না যে ভাগ মিলবে না পয়েন্টের পরে, তো আমরা এটাকে কি করব, প্রায় দিয়ে দেবো। সো v2 ইকুয়ালস টু, এটা কত হবে, অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু দেওয়াটা উচিত নয়, এখানে আসন্ন মানে চিহ্নটা দেওয়া দরকার। এইভাবে কত হবে, এটাকে করলে পয়েন্টের পরে দুটো ঘর রাখবে। এখানে বের করেছি 3টে ঘর, তুমি 3টে ঘর লিখে দিলে যে ভুল তা নয়, নাম্বার পাবে, বাট চেষ্টা করবে দুটো ঘর রাখার। লাস্ট ঘরটা যদি 5 বা 5-এর থেকে বেশি হয়, তখন এইটা উঠে গিয়ে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়। আরেকবার বলি, লাস্ট ঘরটা যদি 5 বা 5-এর থেকে বেশি হয়, তখন লাস্ট ঘরটা উঠে গিয়ে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়। আর যদি 5-এর থেকে কম হয়, তাহলে এমনি উঠে যায়, কোনো যোগ তো হয় না, যা আগে আছে সেটাই বসে যায়। সেটা যেহেতু 5 আছে, তাহলে 5টা উঠে গিয়ে 1-এর সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হবে, 3 2। এত কি এককটা কি হবে, v1 একক সিসি ছিল, এটা সিসি। এই গেল একটা অঙ্ক। চলো তো নেক্সট অঙ্কের দিকে চলে যাই। নেক্সট অঙ্ক এইটা কি বলছে, নির্দিষ্ট ভর বিশিষ্ট একটি গ্যাসকে -15 ডিগ্রি সি থেকে 15 ডিগ্রি সি, -15 থেকে +15 ডিগ্রি সি এ উত্তপ্ত করলে তার চাপ 43 সেমি থেকে বেড়ে 64 সেমি হলো। গ্যাসটির প্রাথমিক আর চূড়ান্ত আয়তন দ্বয়ের অনুপাত নির্ণয় করো। আগে ফার্স্টে ভৌতবিজ্ঞানের গাণিতিক প্রশ্ন সমাধানের জন্য প্রশ্নটা পড়ে আগে জিনিসটাকে অ্যানালিসিস করতে হয়, আগে বুঝতে হয় যে কি বলতে চাইছে। তো অঙ্কটা পড়েই ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, জাস্ট অঙ্কটাকে তোমরা বুঝে নেবে যে কি বলতে চাইছে, ব্যাস, তাহলেই ওখানেই 50% অঙ্ক সলভ হয়ে গেল। বেশিরভাগ স্টুডেন্ট এই অঙ্কটা পড়েই বলবে যে কি লেখা আছে কিছু তো বুঝতেই পারলাম না, অঙ্কটা করবো কিভাবে। বাট আগে কাজ হচ্ছে অঙ্কটাকে পড়ে আমাকে বুঝে নিতে হবে। তো কিভাবে বুঝবো, প্রথম টেম্পারেচারটা ছিল এইটা, -15 ডিগ্রি সি থেকে 15 ডিগ্রি সি এ উত্তপ্ত করেছে, তাহলে প্রথমে টেম্পারেচার ছিল -15, তারপরে টেম্পারেচারটা হয়ে গেল কত, 15 ডিগ্রি সি। প্রথমে চাপ ছিল 43 সেমি, তারপরে চাপটা বেড়ে কত হলো 64 সেমি। তাহলে এখান থেকে T1, এখান থেকে T2, এখান থেকে P1, এখান থেকে P2 আমরা অলরেডি পেয়েই গেলাম। বের করতে বলেছে কি, গ্যাসটির প্রাথমিক আর চূড়ান্ত আয়তন, মানে V1 আর V2 এই দুটো আয়তনের অনুপাত। সো ফার্স্ট আমাদের কি করতে হবে, লিখে ফেলতে হবে P1 -15 -15 P1 আই মিন প্রাথমিক চাপ, এটা কত হবে 43 সেমি এইচ। T1 কত হবে, T1 হচ্ছে -15 সাথে কত করে দিতে হবে, আমাদের 273 যোগ করতে হবে, এটা কত হয়ে যাবে 258 কে। V1 জানি না কত, V1টাকে আপাতত V1 দিয়ে লিখে রাখতে পারো, বা V1টাকে V1 দিয়ে লিখে রাখতে পারো, এখানে কিছু লেখার দরকার নেই। এবং P2 সেকেন্ড প্রেসারটা কত 64 সেমি। V2 জানি না, V2টা আমাদের বের করতে হবে না, V1 আর V2 এর অনুপাতটা বের করতে হবে। আর T2 অন্তিম তাপমাত্রাটা কত 15 ডিগ্রি সি, এর সঙ্গে 273 যোগ করলে কত হবে 288 এত কে। এবার আমাদের দেখে নিতে হবে কি, যে এককগুলো ঠিকঠাক পদ্ধতিতে আছে কিনা। P1 সেমি আছে, P2 সেমি আছে, তাহলে ঠিক আছে। T1 আর T2 দুটোই কেলভিন স্কেলে আছে, তাহলে ঠিক আছে। V1 আর V2 এর অনুপাত, আর অনেকেই অনুপাতটা গুলিয়ে ফেলে, স্যার অনুপাত বার করতে হবে মানে কি করতে হবে, যারই অনুপাত বার করতে, কোনো দুটো জিনিসের যখন বলবে অনুপাত বের করো, তখন প্রথম জিনিস বাই দ্বিতীয় জিনিস
মানে v1 বাই v2, এইটার মান কত হবে তোমার সেটাই বের করতে হবে। তো এবারে আমরা অঙ্কে চলে যাব। P1 V1 by T1 equals to P2 V2 by T2। বলে গেল P1 কত 43 into V1 জানি না, T1 কত 258, P2 64 into V2 কত জানি না, এবং T2 হচ্ছে 288। তো হয়ে গেল। আরে কাটাকুটি কি করব, একটা কথা বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মাধ্যমিকে কোয়েশ্চেনে যে সমস্ত অঙ্কগুলো দেয় তাতে যে সমস্ত ডিজিটগুলো দেয়, যে সমস্ত নাম্বারগুলো দেয়, সেইগুলো আগে থেকে অ্যাসাইনমেন্ট করেই দেয় যাতে কিনা কাটাকুটিতে সুবিধা হয়। এমনকি মাধ্যমিকের ক্ষেত্রে পয়েন্টে অ্যান্সার খুব কমই আসে, সবসময় হোল নাম্বার বা পূর্ণ সংখ্যায় অ্যান্সারটা বেরোয়, মানে কাটাকুটিটা সবই ঠিকঠাকভাবে কাটাকুটি হয়ে যায়। তো এখানেও আমাদেরকে দেখে নিতে হবে যে নিশ্চয়ই কিছু আছে যেটা দিয়ে কাটাকুটি চলে যাবে। তো দেখো 43 আর 258, এটাকে আমরা যদি 6 দিয়ে যাই, 43 কে 258 কাটাকুটিটা যায়। 6 দিয়ে এটাকে কাটাকুটি যাবে, 6 দিয়ে গেলে কত হবে, আচ্ছা 24 48 48। এটা 64 আর 48 কে কত দিয়ে কাটাকুটি যাবে, এটা তোমরা 2 দিয়ে 4 দিয়ে কেটে কেটে দেখবে, বাট আমি এখানে একদম ডাইরেক্ট কেটে দিচ্ছি 16 দিয়ে। কোন নাম্বারকে কোন নাম্বার দিয়ে কাটাকুটি যাবে বা ভাগ করা যাবে সেটা একটা ট্রিক্সের মধ্যে পড়ে, যেটাকে বিভাজ্যতার নিয়ম বলা হয়। তো তোমরা যদি না জেনে থাকো, এটা অনেক নিচু ক্লাসের জিনিস, তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার প্লেলিস্টে গিয়ে, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে তোমরা দেখে নিতে পারো যে সেটা আছে বিভাজ্যতার নিয়ম বলে ভিডিওটা। তো যাই হোক এখানে v1 ইকুয়ালস টু 4v2 বাই 3, আমাকে কি বার করতে হবে v1 বাই v2। তো v2টাকে এখানে নিচে নিয়ে চলে এলেই আমার কাজ শেষ। v1 বাই v2 ইকুয়ালস টু 4 বাই 3, তাহলে অনুপাতটা কত হবে 4:3, হয়ে গেল, অঙ্ক শেষ। এবারে আমরা আর একটা অঙ্ক দেখে নেব, লাস্ট অঙ্ক, যার পরে ক্লাসটা শেষ হবে। আজকে আমাদের শেষ অঙ্ক এইটা। সো আই থিঙ্ক তোমরা বোর হয়ে যাচ্ছ ক্লাসে, যাই হোক অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ ধরে আমরা অঙ্ক করছি, তো বোর হওয়ার আর কোনো ব্যাপার নেই, এটাই শেষ, এরপরে ক্লাস শেষ হয়ে যাবে এবং তোমরাও হয়ে যাবে ফ্রি। তো চলো দেখে নেওয়া যাক লাস্ট অঙ্ক। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ আর আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে। অঙ্কটা করার আগেই তোমরা যেটা ফার্স্টে আমাকে বলবে, মানে আমাকে বলবে না, তোমরা নিজেদেরকে বলবে, এখানে তো কোনো নাম্বারই দেয়া নেই, শুধু 0 ডিগ্রি সি দেওয়া আছে, কিছুই নেই, তো আমরা অঙ্কটা করবো কোথা থেকে। তো দেখো নাম্বার দেয়া নেই বলে কিন্তু অঙ্কটা আরো বেশি সোজা হয়ে যাবে, মানে ক্যালকুলেশন খুবই কম পরিমাণে করতে হবে। দেখো এটা কত সহজে হয়ে যায়। আমরা জাস্ট প্রাথমিক টেম্পারেচারটা দেওয়া আছে কত, T1 ইকুয়ালস টু 0 ডিগ্রি সি। 0 ডিগ্রি সি তো এখানে বসানো যাবে না, তাহলে কত বসাবো, এর সঙ্গে 273 যোগ করে 273 P1 প্রাথমিক চাপ বলে দেওয়া নেই, V1 প্রাথমিক আয়তন বলে দেওয়া নেই, আচ্ছা T2 এটা আমাকে বের করতে হবে, চূড়ান্ত তাপমাত্রা কত হবে বের করতে হবে। P2টা বলেছে, P2টাকে না কি বলেছে, P2টা বলেছে যে গ্যাসের চাপ আর আয়তন উভয় দ্বিগুণ হয়, মানে প্রাথমিক যে চাপটা ছিল P1 তার ডবল হচ্ছে P2। তো P2 এর জায়গায় এটা যদি x হয় তাহলে এটা হয়ে যাবে নিশ্চয়ই 2x, কারণ এখানে বলে দিয়েছে P1 এর ডবল হচ্ছে P2। তোমরা যদি P1 আর এটাকে P2 এর জায়গায় 2P1 লিখতে পারো সেটাতেও হবে, তাতেও কোনো ভুল নেই। এখানে V2টা লেখা হয় না, V1টা আর V2টা এটাও বলছে যে আয়তনটাও ডবল করা হয়েছে, মানে প্রথমে যদি আয়তন V1 থাকে সেটাকে তুমি একটা y আমরা ধরে নিতে পারি, বা তুমি এটা V1 ও রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তখন V2টা হয়ে যাবে কত 2y,
তোমরা যদি এটাকে v1 রাখো তাহলে v2 এর জায়গায় কত লিখবে 2v1, প্রাথমিক যে আয়তনটা ছিল তার দ্বিগুণ। ব্যাস, এই আমরা সাজিয়ে নিলাম। তো এখানে কোনো এককের ব্যাপার নেই, কারণ কোনো এককে আমাদের এখানে বলেনি, সো অঙ্কটা আরো বেশি ইজি হয়ে গেল। T2 টা বের করতে হবে, T1 এর একক যেহেতু কেলভিন স্কেলে আছে, T2 এর একক কেলভিনেই বেরোবে। সো করে গেল P1 V1 by T1 equals to P2 V2 by T2। P1 কত x into V1 y by T1 T1 273 equals to P2 কত 2x into V2 কত 2y, আর T2 টা আমাদের বের করতে হবে। তো দেখো x x কেটে গেল, y y কেটে গেল, তো ক্রস গুণ যদি করে দিই, এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে, সেই 1 এর সাথে T2 এর গুণ করলে T2 ইকুয়ালস টু এখানে 2 দুগুণে 4, 4 এর সাথে 273 গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। কত হবে নিচে 12 2 হাতে রইল 1 29 এর 9 2 10,092 কেলভিন। তো বেরিয়ে গেল। আমি তো বলবো এটাই, এতগুলো অঙ্কের মধ্যে এটাই হচ্ছে সবথেকে ইজি অঙ্ক। দেখে মনে হচ্ছিল যে কিছুই ডেটা দেওয়া নেই, তো আমরা করবো কিভাবে, বাট দিস ইজ দ্য ইজিয়েস্ট। তো এই আজকে আমরা করলাম। তো আমি বলে দিই, এই যে সমস্ত অঙ্কগুলো করলাম এছাড়াও আরও অনেক অঙ্ক আছে, এবং বয়লার চার্লসের সূত্র সমন্বয়ে কিছু থিওরি আছে, তার পিডিএফ লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেটাকে অবশ্যই ডাউনলোড করবে, করে সেখান থেকে আরও যে বিভিন্ন রকমের অঙ্ক আছে সেগুলোকে প্র্যাকটিস করবে। যদি সেসব অঙ্ক প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয়, যদি তোমাদের কোনো ভুল হয় বা না পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ডেসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ ইমেল সব কিছুই দিয়ে রাখবো, তোমরা সেখানে আমাকে সেটা পাঠাতে পারো, আমি অবশ্যই সলিউশন করে তোমাদেরকে দিয়ে দেবো। এইটুকুনি ভরসা আমার ওপর তোমরা রাখতে পারো। আর আজকের মতো ক্লাস এটা শেষ হলো। নেক্সট দিনকে আমরা যে ভৌতবিজ্ঞানের গ্যাসের অবস্থার সমীকরণ আছে পিভি ইকুয়ালস টু এনআরটি, সেটা আমরা পড়বো। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের যদি ইচ্ছা হয় তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা।